শব্দপূর্ণ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি বাংলা থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। যেমন ধরো, বাংলাতে যে ব্যাকরণ থাকে না, পঞ্চায়েতে তো আমাদের ব্যাকরণ দেবে, তো সেই ব্যাকরণের টপিক নিয়ে আমি আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে সমাস। আচ্ছা, সমাস আমরা জানি 6 প্রকার। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্ম, তৎপুরুষ, বহুব্রীহি, আচ্ছা দ্বিগু, আর হচ্ছে আমাদের প্রাদি সমাজ, আর এটা হচ্ছে তৎপুরুষ সমাজ আছে। টোটাল আমাদের 6টি সমাজ আছে। তো আমি আজকে নিয়ে এসেছি তৎপুরুষ সমাজ। তৎপুরুষ সমাজ জানতে গেলে আগে তোমাদের বিভক্তি জানতে হবে। স্যার বিভক্তি কি? বিভক্তি হচ্ছে, দেখো আমরা বিভক্তি এখানে ভাগ করে লিখে রেখেছি। দেখো, যদি বলে যে দ্বিতীয় বিভক্তি, তখন কি যোগ করবে? কে, রে। তৃতীয় যদি বলা হয় দ্বারা, দিয়ে, আর কর্তৃক। চতুর্থ বললে জন্য, নিমিত্তে, আর পঞ্চমী বললে হতে, থেকে, চেয়ে। ষষ্ঠী বললে র আর এ। সপ্তমী বিভক্তি বললে এ, অন্তস্থ, তে। আচ্ছা, এখানে যে বিভক্তি আমাদের তৎপুরুষ সমাজ 9 প্রকারের হয়। আমার প্রথমে বলবো যে দ্বিতীয় তৎপুরুষ, আমাদের প্রথম তৎপুরুষের দরকার নেই। দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয়, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠমী আর হচ্ছে সপ্তমী। তো আমাদের সপ্তমী পর্যন্ত বিভক্তির ব্যবহার দেখব আমরা। এই যে বিভক্তিটা, এখানে যে তৎপুরুষ সমাজগুলো রয়েছে সপ্তমী পর্যন্ত এখানে কাজে লাগবে। আচ্ছা, এখানে আমাদের তৃতীয় তৎপুরুষ, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠমী এবং সপ্তমী পর্যন্ত আমাদের বিভক্তি কাজে লাগবে। বাকি এই তিনটে যেমন আছে, অলুক আছে, এই যে তিনটে আমাদের তৎপুরুষ সমাজ আছে, এখানে আমরা বিভক্তিকে কাজে লাগাবো না, আমরা সপ্তমী পর্যন্ত বিভক্তিকে কাজে লাগাবো। দেখো, এখানে আমি প্রথম নিয়েছি যে তৃতীয় তৎপুরুষ সমাজ। আচ্ছা, বই কে পড়া, এখানে হয়ে গেছে বই পড়া। আচ্ছা, এখানে আগে লিখে দিই এখানে যে তৃতীয় তৎপুরুষ সমাজ হতে গেলে কি কি লাগে। দেখো, এখানে কে লেখা আছে, দেখো তৃতীয় বিভক্তি, এখানে তৃতীয় তৎপুরুষ, তো এখানে কে আর রে এই বিভক্তির লোপ দেখা যাবে। অর্থাৎ দেখো, এখানে বলছে বই কে পড়া। আচ্ছা, এখানে বিভক্তি কোনটা? আমরা জানি বিভক্তি হচ্ছে কে। দেখো, বই কে পড়া, আচ্ছা কোথায় লেখা আছে কে আর রের বিভক্তি? দেখো, তৃতীয় বিভক্তি। তো এটা কোন তৎপুরুষ সমাজের মধ্যে পড়েছে? সমাসের মধ্যে পড়েছে এই বই পড়া। তখন তোমরা কি করবে? আনসার করে দেবে আমাদের তৃতীয় তৎপুরুষ সমাস। বোঝা গেল? কিন্তু এখানে বলছে যে তৃতীয় তৎপুরুষ সমাসে কি হয়, কে আর রের বিভক্তির লোপ দেখা যায়। এখানে ব্যাস বাক্য লেখা আছে, এটা হচ্ছে ব্যাস বাক্য, আর এটা হচ্ছে সমস্ত পদ। দেখো, এখানে বই কে পড়া, এখানে কে হচ্ছে বিভক্তি, ওপারে গিয়ে কি হয়েছে, দেখো বই পড়া, অর্থাৎ এখানে কে লোপ পেয়েছে। তাই তো বলেছে তৃতীয় তৎপুরুষ সমাসে কি বলে দিয়েছে যে কে রে এই বিভক্তির লোপ দেখা যাবে। দেখো, এখানে দেখা যাচ্ছে না যে বই কে পড়া, ওপারে গিয়ে হয়ে গেছে বই পড়া, অর্থাৎ ব্যাস বাক্য ছিল কি বই কে পড়া, সমস্ত পদটা কি হয়েছে বই পড়া, কে বিলুপ্তি হয়ে গেছে। এটাকে আমরা তৃতীয় তৎপুরুষ সমাস বলবো। আচ্ছা, তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই। ধরো, বিলাত থেকে ফেরা, কি হয়ে যাবে? বিলাত থেকে ফেরত হয়ে যাবে কি বিলাত ফেরত। বিলাত থেকে ফেরত।
আচ্ছা, থেকে রয়েছে, তো আমরা কি করব, থেকে যদি থাকে কোন তৎপুরুষ সমাস হবে বলো তো? সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়ে যাবে। দেখো এখানে থেকে লেখা রয়েছে, এখানে থেকে, তো থেকে মানে কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তির মধ্যে পড়ছে। আর পঞ্চমী মানে দেখো এখানে পঞ্চমী তৎপুরুষ সমাস। তো আমরা আনসার করব পঞ্চমী তৎপুরুষ সমাস। কিন্তু কথা হচ্ছে আমাদের যে পরীক্ষাতে কি তোমাদের ব্যাস বাক্য দিয়ে দেবে না সমস্ত পদ দিয়ে দেবে? আমাদের কিন্তু ব্যাস বাক্য দেবে না। যদি ব্যাস বাক্য দিত তাহলে তুমি সহজে এই টেকনিকটা মুখস্থ করলে আনসার দিয়ে চলে আসতে পারতে যে কোনটা কোন সমাজের মধ্যে পড়েছে। কিন্তু এখানে ওরা ব্যাস বাক্য দেবে না, ওরা দেবে সমস্ত পদ। যদি তোমাকে লিখে দেয় যে বই পড়া, এটা কোন সমাজের মধ্যে পড়ছে, কোন সমাস? তো তোমরা জেনে গেছো যে বই পড়া, বইকে পড়া, অর্থাৎ এটা হয়ে গেছে কি তৃতীয় তৎপুরুষ সমাস, জেনে গেছো। আচ্ছা, আমি যদি দিয়ে দিই যে ব্যক্তিগত, এটা এই ব্যক্তিগত কোন সমাস? ই অপশন দ্বিতীয় তৎপুরুষ, বি অপশন পঞ্চমী তৎপুরুষ, সি অপশান তৃতীয় তৎপুরুষ সমাস। কোনটা করবে? ব্যক্তিগত কোন সমাস? তো এখানে দ্বিতীয় তৎপুরুষ আছে, পঞ্চমী তৎপুরুষ আছে, তৃতীয় তৎপুরুষ আছে। দেখো এখানে কোনো বিভক্তি দেওয়া নেই। এবার কিভাবে বুঝবে যে এটা কোন সমাজের মধ্যে পড়েছে? এটা আমি বলতে চাইছি যে যখন বিভক্তি যোগ করে দেবে, মানে ব্যাস বাক্য দিয়ে দেবে, তখন তো তোমরা বলে দিতে পারো যে এটা কোন সমাজের মধ্যে পড়েছে। কিন্তু যদি আমাকে বলে দেয় যে সমস্ত পদ বলে দিল, যেমন ব্যক্তিগত, এবার বলো যে কোন সমাজ হবে এটা? তৃতীয় তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, দ্বিতীয়, পঞ্চমী আর তৃতীয় বলছে। কিভাবে করবে? আচ্ছা দেখো, কিভাবে তুমি আইডেন্টিফাই করবে যে কোনটা কোন সমাস? লিখে নাও। যদি তৃতীয় তৎপুরুষ সমাস বুঝতে চাও বা ধরতে চাও যে কোনটা তৃতীয় তৎপুরুষ সমাস, তো কিছু টেকনিক আমি লিখে দিচ্ছি, লেখো। যদি কোনো বাক্যের শেষে পণ্য, গত, প্রাপ্ত, অতীত আর আশ্রিত শব্দ থাকে, তবে সেটি তৃতীয় তৎপুরুষ সমাস হবে। আচ্ছা, তাহলে যদি কোনো বাক্যের শেষে পণ্য, গত, প্রাপ্ত, অতীত, আশ্রিত থাকে, তাহলে তুমি বুঝবে যে এটা তৃতীয় তৎপুরুষ। যেমন বিপদাপন্ন, দেখো এখানে কি লেখা রয়েছে? বিপদাপন্ন।
পণ্য কথাটি লেখা রয়েছে, তাহলে তুমি কি বুঝবে যে এটা হয়ে গেছে তৃতীয় তৎপুরুষ। আচ্ছা, যদি আমি দিয়ে দিই ব্যক্তিগত, দেখো এখানে গত এই লেখা রয়েছে গত, তাহলে যদি গত থাকে কোনো শব্দের শেষে, কোনো বাক্যের শেষে, দেখো ব্যক্তিগত একটা বাক্য, তো এর শেষে কি আছে? গত আছে। আর গত থাকলে কোন সমাস হবে? সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, তারপর আমি যদি বলি যে অবসর প্রাপ্ত, দেখো এখানে প্রাপ্ত কথাটা রয়েছে আর এখানে দেখো প্রাপ্ত কথা রয়েছে, তো অবসর প্রাপ্ত বাক্যের শেষে প্রাপ্ত কথাটি রয়েছে, তখন এটা কোন সমাস হবে? তৃতীয় তৎপুরুষ। আচ্ছা, তাহলে কি করবে? যদি কোনো বাক্যের শেষে মানে পরপদে পণ্য, গত, প্রাপ্ত, অতীত, আশ্রিত শব্দ থাকে তবে সেটি তৃতীয় তৎপুরুষ সমাস হবে। আর একটা এক্সাম্পল দিই, লেখো 1 নম্বর প্রশ্ন, চরণাশ্রিত এটি কোন সমাস? এ অপশান দ্বিতীয় তৎপুরুষ, বি অপশান পঞ্চমী তৎপুরুষ, আচ্ছা সি অপশান সপ্তমী তৎপুরুষ। তোমরা অ্যান্সার দাও কি হবে? সহজে তোমরা আনসার দিতে পারবে, তার কারণ হচ্ছে আমি যে টেকনিকগুলো লিখে দিয়েছি, যে যদি কোনো বাক্যের শেষে পণ্য, গত, প্রাপ্ত, অতীত, আশ্রিত শব্দগুলো থাকে সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ হবে। যেমন এখানে দেখো চরণাশ্রিত, এখানে দেখো আশ্রিত, আর এখানে হচ্ছে চরণাশ্রিত, তাহলে শব্দটা রয়েছে আশ্রিত আর চরণাশ্রিত, তো শেষে শ্রিত আছে, তো আমার কোন তৎপুরুষ সমাস হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। বোঝা গেল যে কিভাবে তুমি ধরবে যে কোনটা কোন সমাস। আচ্ছা, এটা লিখে নিলে 1 নম্বর পয়েন্ট দিয়ে দিলাম, ফার্স্ট নিয়ম। লিখে নিয়েছো? এবার দেখো সেকেন্ড নিয়মটা কি দিচ্ছি, একটু ভালো করে দেখো। সেকেন্ড নিয়ম, যদি কোনো যদি কোনো বাক্যের প্রথমে বা পূর্বপদে প্রথমে, যদি কোনো বাক্যের প্রথমে চির শব্দটি থাকে সেক্ষেত্রে তৃতীয় তৎপুরুষ সমাস হবে। কি বললাম? যদি কোনো বাক্যের প্রথমে চির শব্দটি থাকে সেক্ষেত্রে তৃতীয় তৎপুরুষ সমাস হবে। এখানে বলেছিলাম, প্রথম নিয়মে বলেছিলাম যে যদি কোনো বাক্যের শেষে বলেছিলাম, যদি কোনো বাক্যের শেষে পণ্য, প্রাপ্ত, গত, আশ্রিত, অতীত থাকে শব্দগুলো, তখন সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ হয়। তারপর সেকেন্ড নিয়মে আমি বলছি যদি কোনো বাক্যের প্রথমে চির শব্দটা আছে তখন সেটা কি হয়ে যাবে? তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন আমি লিখি, উদাহরণ দিই, চির দুঃখী। দেখো এখানে কি রয়েছে? প্রথম
শব্দ বাক্যের প্রথমে কি আছে? চির রয়েছে। তো আমি বলেছিলাম যদি কোনো বাক্যের প্রথমে, দেখো প্রথমে চির শব্দটি থাকে সেক্ষেত্রে তৃতীয় তৎপুরুষ সমাস হবে। তাহলে কি হয়ে যাবে? তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, আর একটা উদাহরণ দিই। চির ঋণী কি হবে? দেখো এখানে প্রথম বাক্যে কি লেখা রয়েছে? চির। তো তোমার কোন তৎপুরুষ সমাসের মধ্যে পড়েছে? তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, প্রশ্ন দিচ্ছি দেখো। চির দুঃখী, দেখো কি হবে? চিরহরিত দিয়েছে। চিরহরিত কোন সমাস? এখানে লেখা রয়েছে তৃতীয় তৎপুরুষ আর সপ্তমী তৎপুরুষ। কি নেবে? আমি বলেছিলাম যে যদি কোনো শব্দের প্রথমে চির কথাটি থাকে তাহলে সেটা কি সমাসের মধ্যে পড়ছে? তৃতীয় তৎপুরুষের মধ্যে পড়ছে। দেখো এখানে চির কথাটি রয়েছে, তা কি হয়ে যাবে? কি আমাদের তৃতীয় তৎপুরুষ সমাস। বোঝা গেল? তাহলে প্রথম নিয়ম কি? যদি কোনো বাক্যের শেষে পণ্য, প্রাপ্তি না, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত শব্দগুলো থাকে তখন সেটাকে আমরা বলবো তৃতীয় তৎপুরুষ। যেমন আমরা উদাহরণ দিয়েছি। আচ্ছা, সেকেন্ড নিয়মে বলছে যদি কোনো বাক্যের প্রথমে চির শব্দটি যদি থাকে তখন সেটা হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ। যেমন চির হরিত, চির দুঃখী, চির ঋণী, এগুলো কি হয়ে যাবে? তৃতীয় তৎপুরুষ। বোঝা গেছে? আচ্ছা, আর একটা নিয়ম আছে, থার্ড নিয়ম। এটা হচ্ছে লাস্ট নিয়ম, তোমাদের শেখাবো। থার্ড নিয়ম, সেকেন্ড নিয়মটাও মুছে দিচ্ছি, পরিষ্কার করে দিলাম। এবার দেখো থার্ড নিয়মে কি বলছে? যদি কোনো বাক্যের পরপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো বাক্যের পরপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি পূর্বপদ পাওয়া যায় তখন তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। কি বললাম? কোনো বাক্যের পরপদকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, কি বললাম? যে কোনো বাক্যের পরপদকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় এবং যদি পূর্বপদ পায় তখন সেটা হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, উদাহরণ দিয়ে দেখো। যেমন বই
পড়া, বই পড়া। আচ্ছা, আমরা বলবো এটাকে পূর্বপদ, পূর্বপদ, আর এটাকে বলবো আমরা পরপদ। দেখো এখানে কি লিখে দিয়েছি যে কোনো বাক্যের পরপদ, মানে এটা পরপদ, পড়াটা হচ্ছে পরপদ, পরপদকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে যদি পূর্বপদ মানে এই বই পড়াটা যদি পায় তাহলে সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। আচ্ছা এসো আমরা জিজ্ঞাসা করি যে পরপদকে কি দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা আমি যদি বলি কি পড়া, কি পড়া, কি জিজ্ঞাসা করলাম, যে এখানে বলে দিচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, আমি কি পড়া, পরপদকে আমি কি দিয়ে প্রশ্ন করছি, কি পড়া, তুমি কি বলবে যে বই পড়া। অর্থাৎ দেখো পূর্বপদটাকে আমরা পেয়ে যাচ্ছি। বললাম যে কি পড়া, বই পড়া, তাহলে পূর্বপদ পাচ্ছি। পরপদকে আমি কি দিয়ে প্রশ্ন করলাম যে কি পড়া, পূর্বপদ হচ্ছে বই পড়া, তখন এটা কি হয়ে যাবে, তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, যদি কোনো বাক্যের পরপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি এবং পূর্বপদ যদি পাই সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। যেমন বই পড়া, তাহলে আমি পরপদকে প্রশ্ন করলাম কি পড়া, বই পড়া, তাহলে দেখো পূর্বপদ পেয়ে যাচ্ছি, তখন এটা হয়ে যাবে কি, তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা আর একটা লিখে দিই, যদি বলি রথ দেখা, রথ দেখা, আচ্ছা কি দেখা, দেখো এটা হয়ে যাচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে পরপদ। আমি পরপদকে কি দিয়ে প্রশ্ন করব, তাই তো এখানে লেখা আছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করছে, আমি বললাম পরপদকে আমি কি দিয়ে জিজ্ঞাসা করছি, যে কি দেখা, কি দেখা, রথ দেখা, দেখো পূর্বপদকে পাচ্ছি না, তাহলে আমি কি করছি, যখন আমি পরপদকে কি দিয়ে জিজ্ঞাসা করছি তখন আমি পূর্বপদ পেয়ে যাচ্ছি, কি দেখা, রথ দেখা, তখন এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে কোন তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা দেখো দেখো ছেলে ভোলানো, কি বলেছে যে ছেলে ভোলানো, কোন সমাস এটা, ছেলে ভোলানো। কি বলেছিলাম, যদি কোনো বাক্যের পরপদকে কি দিয়ে প্রশ্ন করি এবং পূর্বপদ যদি পাই সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ হয়ে যায়। এখানে বলছে ছেলে ভোলানো, ভোলানোটা কি, পরপদ, এই পরপদকে কি দিয়ে প্রশ্ন করো, যদি পূর্বপদ পাও তাহলে এটা হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ। ছেলে ভোলানো, কি ভোলানো, ছেলে ভোলানো, দেখো পূর্বপদ পাচ্ছি না, তাহলে এটা হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ সমাস। বোঝা গেল, তৃতীয় তৎপুরুষ সমাস, আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার বিলাত ফেরত, এটা তাহলে কোন সমাস। আচ্ছা দেখো, যে আপনি বলেছিলেন যে বিলাত থেকে ফেরত হয়ে গেছিল বিলাত ফেরত, তো আমি এটা বলে দিয়েছিলাম যে কোন সমাস হবে, তার কারণ হচ্ছে এখানে দেখো থেকে কোথায় লেখা রয়েছে, কোন বিভক্তি থেকে, এখানে থেকে বিভক্তি লেখা রয়েছে, তাহলে পঞ্চমী, আমার এখানে ছিল
পঞ্চমী তৎপুরুষ, আর বি অপশান তৃতীয় তৎপুরুষ। তো আপনি বলেছিলেন যে স্যার যদি কোনো বাক্যের পরপদকে কি দিয়ে প্রশ্ন করে পূর্বপদ পাওয়া যায় সেটা হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ। এখানে বিলাত ফেরতরা কেন পঞ্চমী তৎপুরুষ হয়েছে? আমি এখানে যদি প্রশ্ন করি যে এটা হচ্ছে বিলাত আর হচ্ছে ফেরত, তো এখানে হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে পরপদ। আমি যদি বলি কি ফেরত, বিলাত ফেরত, তো এখানে তোই দেখা যাচ্ছে যে কি ফেরত বিলাত ফেরত, তো পূর্বপদ পাচ্ছি। আমি কি দিয়ে পরপদকে প্রশ্ন করলাম যে কি ফেরত, হয়ে গেল কি বিলাত ফেরত, তো পূর্বপদ পেয়েছি। তো সেক্ষেত্রে তৃতীয় তৎপুরুষ হওয়ার কথা ছিল, কিন্তু আপনি কেন পঞ্চমী তৎপুরুষ নিলেন? আনসারটা হলো, তার কারণ হচ্ছে দেখো আমি যখন পঞ্চমী তৎপুরুষ সমাস পড়াবো তখন আরও ডিটেলসে বলে দেবো যে কেন এটা আনসারটা হয়েছে। তবুও ছোট করে বলে দিয়ে যায়, অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে। দেখো পঞ্চমী তৎপুরুষ সমাজে বলছে যে যেমন ধরো উদাহরণ নিলাম ধর্ম ত্যাগী। ধর্মত্যাগী মানে ধর্মকে ত্যাগ করেছে যে, অর্থাৎ আমি ধর্মকে ছেড়ে এসেছি, মানে আমার সাথে ধর্মের মাইনাস সম্পর্ক হয়ে গেছে। তো পঞ্চমী তৎপুরুষে বলছে যে পঞ্চমী তৎপুরুষ কাকে বলে? যখন কোনো মাইনাসের সম্পর্ক তৈরি হয়ে যায় তখন সেটা হয়ে যাবে পঞ্চমী তৎপুরুষ। মানে ধরো আমার কাছে 7 টাকা আছে, আমি 2 টাকা কাউকে দিয়ে এসেছি বা হারিয়ে গেছে আমার 2 টাকা, তো আমার এখন কত টাকা আছে? 5 টাকা। তো আমার থেকে 2 টাকা মাইনাস হয়ে গেছে, 2 টাকা মাইনাস হয়ে গেছে। ঠিক তেমনই ধর্মত্যাগী, তার মানে হচ্ছে আমি ধর্মকে ত্যাগ করে এসেছি, ধর্ম আমার থেকে মাইনাস হয়ে গেছে, তো ছেড়ে এসেছি, মাইনাস হয়ে গেছে। যখন মাইনাস সম্পর্ক হবে তখন হয়ে যাবে পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক তেমনই বিলাত ফেরতটাকে আমরা যদি একটু ভালো করে ভাবি যে বিলাত ফেরত মানে বিলাতকে আমি ছেড়ে এসেছি, তার মানে হচ্ছে আমার সাথে বিলাতের কি মাইনাস সম্পর্ক হয়ে গেছে, সেই জন্য আমি পঞ্চমী তৎপুরুষ সমাসটা নিয়েছি, তৃতীয় তৎপুরুষ সমাসটা নিইনি। বোঝা গেল যে আমার কাছে 7 টাকা ছিল, আমি 2 টাকা ফেলে এসেছি বা হারিয়ে গেছে, তো আমার কাছে এখন 5 টাকা আছে, মানে কি আমি মাইনাস হয়ে গেছে। আর যখন মাইনাস সম্পর্ক হয়ে যাবে সেটা হয়ে যাবে পঞ্চমী তৎপুরুষ সমাস। এখানে ধর্মত্যাগী, তার মানে হচ্ছে আমি ধর্মকে ত্যাগ করেছি, মাইনাস হয়ে গেছে আমার সাথে। ঠিক তেমনই বিলাত ফেরত, আমি বিলাতকে ছেড়ে এসেছি, তার মানে হচ্ছে আমার থেকে বিলাত মাইনাস হয়ে গেছে, সেই জন্যে পঞ্চমী তৎপুরুষ হয়েছে, তৃতীয় তৎপুরুষ সমাস হয়নি। বোঝা গেছে? দেখো তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস কিভাবে চিনব? দেখো কোনো বাক্যের পূর্বে বা শুরুতে, কোনো বাক্যের পূর্বে বা শুরুতে যন্ত্র বা মাধ্যম থাকবে তখন তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলা হয়। কি বললাম? কোনো বাক্যের পূর্বে বা শুরুতে যন্ত্র বা মাধ্যম থাকবে তখন তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলা হয়। বুঝতে পারলে নাকি? চলো দেখায়।
জুতো পেটা, এটি কোন তৎপুরুষ সমাস? অপশান এ দ্বিতীয় তৎপুরুষ, অপশান বি তৃতীয় তৎপুরুষ। কোনটি হবে? আচ্ছা, জুতো পেটা, একটু ভালো করে ভাবো। জুতো পেটা, তুমি কাউকে বা আমি কাউকে জুতো পেটা মানে পেটাবো। আমি যদি বলি কাউকে আমি জুতো দিয়ে পেটাবো, তো পেটাতে গেলে কি, এখানে মাধ্যমটা কি? আমি কাউকে পেটাতে চাচ্ছি জুতো দিয়ে, তো এখানে জুতো একটা মাধ্যম বা যন্ত্র হিসাবে কাজ করছে। আর যখন কোনো বাক্যের শুরুতে যন্ত্র বা মাধ্যম থাকবে, তখন সেটা কি সমাস হয়ে যাবে? তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে যায়। দেখো না, জুতো পেটা, আমি কাউকে জুতো পেটা করব, তো কাউকে পেটাতে গেলে জুতোটা কি হিসাবে কাজ করছে? যন্ত্র হিসাবে, মাধ্যম হিসাবে কাজ করছে। আমি কাউকে জুতো পেটা করব, তো আমাকে জুতোটা হচ্ছে মাধ্যম বা যন্ত্র হিসাবে কাজ করছে। এখানে বলে দিয়েছে যে শব্দের শুরুতে যন্ত্র বা মাধ্যম থাকবে, তখন তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলা হয়। এখানে বলেছে জুতো পেটা, তো কাউকে পেটাতে গেলে জুতো দিয়ে পেটাতে হবে, তো জুতো একটা যন্ত্র হিসাবে বা মাধ্যম হিসাবে কাজ করছে, সেই জন্য এটা কি হয়ে যাবে? তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে বেত্রাঘাত। বেত্রাঘাত কি হবে? এটা কোন সমাজের মধ্যে পড়ছে? কোন সমাজের মধ্যে পড়ছে বলো তো? বেত্রাঘাত। আচ্ছা, আমি কাউকে আঘাত করব, আমি কাউকে আঘাত করতে চাই, তাহলে এখানে মাধ্যম কি হিসাবে কাজ করছে? বেত। ধরো কোনো শিক্ষক একজন ছাত্রকে বেত্রাঘাত করছে। আচ্ছা, শিক্ষক কি করছে? একজন ছাত্রকে বেত্রাঘাত করছে, তো বেদ এখানে কি মাধ্যম হিসাবে বা যন্ত্র হিসাবে কাজ করছে, সেই জন্য এটা কোন সমাস হয়ে যাবে? তৃতীয় তৎপুরুষ সমাস। দেখো না, এখানে আমি বলে দিয়েছি যন্ত্র বা মাধ্যম হিসাবে যদি কাজ করে। পূর্বপদ, এখানে বলে দিয়েছে যে কোনো বাক্যের পূর্ব বা শুরুতে যন্ত্র বা মাধ্যম থাকবে, তখন তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলা হয়। শুরুতে মানে হচ্ছে প্রথম যে বাক্যটা থাকবে, প্রথম যে মানে পূর্বপদটা একটা যন্ত্র হিসাবে বা মাধ্যম হিসাবে কাজ করবে, তখন তাকে আমরা কি বলবো? তৃতীয় তৎপুরুষ সমাস বলবো। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই আমি, তোমরা বলো এবার। বিজ্ঞান সম্মত, এটা এটি কোন সমাস? এ দ্বিতীয় তৎপুরুষ, বি অপশান তৃতীয় তৎপুরুষ। বলো। বলছে বিজ্ঞান সম্মত, এটি কোন সমাস? তো আমার বলছে তৃতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, আমরা জানি যে বিজ্ঞান সম্মত, এখানে দেখো বিজ্ঞানটা কি হিসাবে কাজ করছে? বিজ্ঞানটা হচ্ছে একটা মাধ্যম বা যন্ত্র হিসাবে কাজ করছে। ধরো বিজ্ঞান সম্মত, তাহলে এখানে বিজ্ঞান একটি মাধ্যম হিসাবে কাজ করছে, তাই জন্য এটা কি হয়ে যাবে? তৃতীয় তৎপুরুষ। বোঝা গেল? আচ্ছা, এটা গেল প্রথম নিয়ম, যে তৃতীয় তৎপুরুষ চেনার টেকনিক। এটা হয়েছে ফার্স্ট নিয়ম।
সেকেন্ড নিয়মটা দেখো, তোমরা প্রত্যেকে নোট করেও নিতে পারো। আচ্ছা, যদি কোনো শব্দের শেষে, আমি আর লিখছি না, এমনি শব্দগুলো লিখে দিচ্ছি, উন, তারপর হীন, উন হীন, কম, তারপর শূন্য, এই শব্দগুলো যদি থাকে, শব্দগুলো যদি থাকে তখন সেটি তৃতীয় তৎপুরুষ সমাস হবে। যেমন জ্ঞানহীন, দেখো, আচ্ছা, উন, হীন, কম, শূন্য এই শব্দগুলো যদি বাক্যের শেষে লিখে নেবে, বাক্যের শেষে মানে পরপদে যদি থাকে তখন সেটি তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। যেমন হচ্ছে জ্ঞান শূন্য, জ্ঞানহীন, তো দেখো হীন শব্দটা রয়েছে, আর আমরা লিখে দিয়েছিলাম যে হীন শব্দটা যদি বাক্যের শেষে থাকে তাহলে কোন তৎপুরুষ সমাস হয়ে যায়, সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। আচ্ছা, আরেকটা দেখে নাও, 5 কম, তো কি হয়ে যাবে 5 কমটা, 5 কম, দেখো এখানে কম শব্দটা রয়েছে, দেখো এখানে দেখো কম, তো 5 কম, তো কম শব্দ থাকলে আমি বলছি বাক্যের শেষে যদি কম থাকে বা হীন থাকে বা শূন্য থাকে বা উন থাকে তখন সেটি কোন তৎপুরুষ সমাস হয়ে যায়, আমরা বারবার বলছি যে ওটা হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, জনশূন্য, জনশূন্য কোন সমাস, এ দ্বিতীয় তৎপুরুষ, আচ্ছা বি অপশান তৃতীয় তৎপুরুষ মানে থার্ড। আচ্ছা জ্ঞান নয়, জন শূন্য, তো কি হয়ে যাবে, জন শূন্য হয়ে যাবে কি, দেখো এখানে শূন্য কথাটি রয়েছে, জনশূন্যটা কি হয়ে যাবে, দেখো শেষে শূন্য কথাটি রয়েছে, আর যদি শূন্য কথাটি থাকে তাহলে আমরা কি বলেছিলাম যে এটা হয়ে যাবে থার্ড তৎপুরুষ সমাস, মানে তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ। চলো আজ ক্লাস এই পর্যন্ত, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো যদি ক্লাসটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।